দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটার সংবাদ শিরোনাম। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে চুল্লি স্থাপন শুরু, 2023 সালে উৎপাদন শুরুর আশা। 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের দেয়া হবে ফাইজারের টিকা, কার্যক্রম শুরু 2-1 দিনের মধ্যে। এবারও সার্চ কমিটিতে হচ্ছে ইসি পুনর্গঠন, অল্প সময়ে আইন প্রণয়ন সম্ভব নয় বলছেন আইনমন্ত্রী। হাইকোর্টের নির্দেশেও শেষ হয়নি দিনাজপুরের শিশু ধর্ষণের মামলা, চিকিৎসা নিয়ে বিপাকে পরিবার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা চুল্লি স্থাপন শুরু হয়েছে। রবিবার এই কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন পারমাণবিক শক্তি ব্যবহারকারী জাতির কাতারে। দেশের দক্ষিণাঞ্চলে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে বলে জানান তিনি। দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প পাবনা জেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 1961 সালে এই প্রকল্প নেওয়া হলেও তৎকালীন পাকিস্তান সরকারের আন্তরিকতার অভাবে তা আলোর মুখ দেখেনি। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর প্রচেষ্টা ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ইচ্ছায় বাস্তবায়নের পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এর মধ্য দিয়ে বিশ্বে 33তম পারমাণবিক শক্তি ব্যবহারের দেশ হিসেবে নাম লেখাচ্ছে বাংলাদেশ। রোববার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লি স্থাপন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ভেতরে উৎপাদিত শক্তি কাজে লাগিয়ে তৈরি হবে বিদ্যুৎ। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এই দিনটিকে বাংলাদেশ ও নিজের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। আমরা এখন পরমাণু শক্তির একটা অংশ হিসেবে বাংলাদেশ সেখানে একটা স্থান আমরা করে নিতে পারলাম, এবং সেটা শান্তির জন্য। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন হবে, সেই বিদ্যুৎ গ্রাম পর্যায়ে মানুষের কাছে যাবে, মানুষের আর্থসামাজিক উন্নতি হবে। এ সময় দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে সমালোচনারও জবাব দেন সরকার প্রধান। আমাদের বাংলাদেশে আপনারা জানেন যে একটা কিছু করতে গেলে এত সমালোচনা হয়। আমরা এটা করার সময় এটা নিরাপত্তা এবং এর বর্জ্য ব্যবস্থাপনা, কারণ বাংলাদেশ ঘনবসতিপূর্ণ, এখানে বর্জ্য ব্যবস্থাপনা করা সম্ভব নয়। কাজে আমাদের যে চুক্তি হয় তাতে এটাও নিশ্চিত করা হয় যে বর্জ্য ব্যবস্থাপনা সবসময় রাশিয়া নিজেই করবে। রূপপুরে প্রথম ইউনিট থেকে 2023 সালে 1200 মেগাওয়াট এবং 2024 সালে দ্বিতীয় ইউনিট থেকে আরও 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এ ধরনের আরও বিদ্যুৎ কেন্দ্র সরকারের পরিকল্পনায় রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। আমার ইচ্ছে পদ্মার ওপারেই করা, অর্থাৎ দক্ষিণাঞ্চলে করা। তো আমরা জায়গা খুঁজছি, আশা করি এ ব্যাপারে খুব একটা অসুবিধা হবে না। সেখানে যদি আমি আরেকটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করতে পারি তো বিদ্যুতের জন্য আর কোনো অসুবিধা আমাদের হবে না। 1,13,092 কোটি 91 লাখ টাকা খরচে নির্মিত হচ্ছে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। শতকরা 90% অর্থের যোগান দিচ্ছে রাশিয়া। সার্বিক কারিগরি সহায়তাও দিচ্ছে দেশটি। চলতি বছরের ডিসেম্বরে প্রকল্পের 50% কাজ শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে করোনায় আরও 14 জন মারা গেছে, এদের 11 জনই নারী। এতে মৃতের সংখ্যা বেড়ে হচ্ছে 27,688। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে রবিবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় সারা দেশে 20,355টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে 481 জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার শতকরা 2.36%। দেশে এখন পর্যন্ত 15,62,359 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে 15,23,833 জন। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছে 699 জন। 2-1 দিনের মধ্যে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া শুরু হবে। দ্বিতীয় ডোজ হাতে রেখে তাদেরকে ফাইজারের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রবিবার ব্রিফিংয়ে তিনি আরও বলেন, আগামী মার্চ-এপ্রিলের মধ্যে দেশের 70% মানুষকে টিকার আওতায় আনা হবে। গত 12 সেপ্টেম্বর খুলেছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। এর আগে থেকেই 18 বছরের নিচের বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়টি আলোচনা হচ্ছে। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শিশু শিক্ষার্থীদের প্রতিষেধক দিতে খুবই সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
রবিবার রাজধানীর মহাখালীতে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যুরো মিটিংয়ে আলোচনা হয়েছে। তারা ইতিবাচক সাড়া দিয়েছে। ফাইজার টিকা মজুদ আছে 60 লক্ষ এবং 60 লক্ষ টিকা আমরা 30 লক্ষ ছেলে মেয়েদেরকে দিব, কারণ আমরা সেকেন্ড ডোজ হাতে রেখে দিব, পুরাটা দিয়ে দিব না। এবং আবার যখন যদি ফাইজার টিকা আসে তখন আবার বৃদ্ধি করব এবং আমরা দিব 12 থেকে 17 বছর বয়সের ছেলে মেয়েদেরকে। অলরেডি প্রোগ্রাম তৈরি করছে, কাজেই এই 2-1 দিনের মধ্যেই কাজকর্ম আপনারা দেখবেন যে শুরু হয়ে যাচ্ছে। তিনি জানান, নিয়মিত কর্মসূচিতে দৈনিক 10 থেকে 15 লাখ ডোজ টিকা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন উৎস থেকে আগামী ডিসেম্বর-জানুয়ারি মাসে সবচেয়ে বেশি টিকা দেশে আসবে। সবকিছু যদি ঠিক থাকে আল্লাহর রহমতে, তাহলে পরে আমরা বাই মার্চ-এপ্রিল মোট 12 কোটি লোককে আমরা ডাবল ডোজ টিকা দিতে পারবো। 70% বেশি লোককে আমাদের টিকা দেওয়া হয়ে যাবে। শনিবার দেশে এসেছে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 10 লাখ ডোজ টিকা। মন্ত্রী জানান, বাকিটা কবে নাগাদ আসবে তা জানানো হয়নি। অন্তত শুরু তো করেছে, তা আমরা আশা করি যে ওনারা তাড়াতাড়ি বাকি যে আছে, আমাদের তো 2 কোটি 30 লক্ষ বাকি ছিল, 10 লাখ দিয়েছে মানে 2 কোটি 20 লক্ষ বাকি আছে। সেটা কবে দিবে সেই ডিটেল ইনফরমেশন বা ডিটেল কোনো শিডিউল আমাদেরকে দেয় নাই এখনো। স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকার দেশে টিকা তৈরিতে আগ্রহী। এ লক্ষ্যে গোপালগঞ্জে উৎপাদন কারখানার জন্য জমি ঠিক করা হয়েছে। এখন পরামর্শক নিয়োগ দেওয়ার কথা ভাবা হচ্ছে। আমাদের যে কাজ ছিল সেটা উই হ্যাভ ডান। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। অল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশন গঠনের আইন করা সম্ভব নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তাই এবারও সার্চ কমিটির মাধ্যমে রাষ্ট্রপতি ইসি পুনর্গঠন করবেন। তবে পরের বার আইন হবে বলে জানান তিনি। আগামী বছরের 14 ফেব্রুয়ারি শেষ হচ্ছে KM নুরুল হুদার নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। পরবর্তী কমিশন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে আলোচনা। বিএনপি সহ কয়েকটি দল ইসি গঠনের আগে এ সংক্রান্ত আইন প্রণয়নের দাবি তুলেছে। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে আইনমন্ত্রী এ দাবির বিষয়ে কথা বলেন। হয়তোবা সার্চ কমিটির যে গেজেট এটা আইন নয়, কিন্তু যেহেতু সকলের কনসেনসাসে হওয়া মহামান্য রাষ্ট্রপতি এটা করেছেন, এটা আইনের কাছাকাছি। ইট হ্যাজ অলরেডি গট দ্য স্যাংশন অফ এ ফোর্স অফ ল। ডিআরইউ কার্যালয়ের এই অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে মন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের রায়ের পর এ নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। কেয়ারটেকার গভর্নমেন্টও প্রশ্নবিদ্ধ হয়েছে, রায় হয়েছে, এখন কেয়ারটেকার গভর্নমেন্ট থাকবে না। যারা কনসেনসাসের পক্ষ ছিলেন তারাও যখন এখন বলছেন, সেই জন্য আমি বলছি যে এখন আইনটা করার প্রয়োজন এসছে। ঠিক আছে, আইন হবে, কিন্তু এর মধ্যে এই 15 ফেব্রুয়ারির মধ্যে এরকম আইন একটা করা সম্ভব নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সঠিক তথ্য খুঁজে বের করতে কমিশন গঠন করা হবে বলেও জানান আইনমন্ত্রী। যেখানে দেখা গেছে যে ষড়যন্ত্রের জালটা অনেক বেশি বিস্তারিত। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। মাদক আইনের মামলায় স্থায়ী জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। অভিযোগপত্র গ্রহণ করে রবিবার এ আদেশ দিয়েছে আদালত। মামলাটি মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়েছে। বনানী থানায় করা মাদক আইনের মামলায় অভিযোগপত্র জমার দেওয়ার দিন পর্যন্ত জামিনে ছিলেন পরিমণি। এ মেয়াদ শেষ হওয়ায় রবিবার আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন তিনি। এ সময় অসুস্থ হয়ে পড়েন ঢাকাই সিনেমার এই নায়িকা। শুনানি শেষে জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার। 50,000 টাকা বন্ডে তার জামিন মঞ্জুর হয়েছে। 50,000 টাকা। বাসা থেকে যখন বের হওয়ার পর অনেক জ্যামে পড়ে যাওয়ায় একটু লেট হয়ে গেছে বিজ্ঞ আদালতে উপস্থিত হতে। এদিন মাদক মামলায় পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে আদালত সিআইডির দেয়া অভিযোগপত্র গ্রহণ করে। পরিমণি দেরিতে হাজির হওয়ায় অসন্তোষ প্রকাশ করে আদালত। অভিযোগপত্র গ্রহণ হয়েছে, এখন মামলা বিচারিক আদালতে যাবে এবং সেখানে বিচার শুরু হবে। এটা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে যে তার কাছ থেকে মাদকগুলো উদ্ধার হয়েছে এবং এই দোষে সে দোষী। আমি একটার সময় আদালতে এসেও সেখানে আসামি উপস্থিত ছিল না এবং তারা এটা আদালতকে তারা একটা অবমাননার সামিল আমি বলে
মনে করেছি। গত ৪ আগস্ট ঢাকার বনানীর বাসা থেকে মাদকসহ পরিমণিকে গ্রেপ্তার করে র্যাব। ৩ দফায় ৭ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। ১ সেপ্টেম্বর জামিনে কারাগার থেকে মুক্তি পান পরিমণি। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। ১২ ঘন্টার ব্যবধানে রাজধানীতে ২টি অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে। এদের একজন পুরুষ, অন্যজন নারী। তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার রাত ২টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের রাস্তায় একটি কালো গাড়ি দীর্ঘ সময় থেমে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। এটি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পুলিশে খবর দেয়া হয়। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করে। গাড়িটি হেফাজতে নিয়ে মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা। মৃতদেহটি একটি বেসরকারি কোম্পানির গাড়ি চালক সজল কুমার ঘোষের। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। দেখছি তো 2-3 দিন পরে, 2 দিন ধরে গাড়ির ভিতরেই ছিল। রিপোর্ট পাইলে বোঝা যাবে কি হয়েছে। ক্লিয়ার কোনো কিছুই না, কারণ হচ্ছে যে গাড়ি লক করা ছিল, গাড়ির ভিতরে সে লাশটা আছে। পরিবাররা খোঁজাখুঁজি করছে, ওর ভাই ফোন দিছে, ওর ভাইয়ের কাছ থেকেই জানতে পারছি যে ওকে পাওয়া যাইতেছে না। ওকেও পাওয়া যাইতেছে না, ওর গাড়িও পাওয়া যাইতেছে না অফিসে। সজল কুমার নিখোঁজ ছিলেন বলে ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি করে ওই কোম্পানি। গাড়িটা যেভাবে উদ্ধার করা হয়েছে, যেভাবে রাস্তার উল্টা দিকে পার্ক করা এবং লাশের যে পজিশন এবং যেভাবে তাকে পাওয়া গেছে, ডেড বডিটাকে যেভাবে পাওয়া গেছে, অলমোস্ট প্রায় ডিকম্পোজ বডি। তো আমাদের কাছে মনে হয়েছে এটা প্রাথমিকভাবে মনে হচ্ছে হত্যাকাণ্ড। তো আমরা হত্যার বিষয়টি মাথায় রেখে কাজ করছি। আমরা তার সমস্ত বিষয় মাথায় রেখে বিভিন্ন দিক বিবেচনা করে কাজ করতেছি। আমরা আশা করছি যে খুব শীঘ্রই তার রহস্য উদ্ঘাটন করতে পারব। এদিকে রাজধানীর ভাটারা এলাকায় রবিবার দুপুরে হাত পা বাঁধা অবস্থায় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। তার নাম শিপন আক্তার, বাড়ি বগুড়ার সোনাতলায় বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। হাইকোর্টের নির্দেশের 7 মাস পরও নিষ্পত্তি হয়নি দিনাজপুরের আলোচিত 5 বছর বয়সী শিশু ধর্ষণের মামলার। শরীরে পাশবিক নির্যাতনের ক্ষত নিয়ে 5 বছর ধরে বিচারের অপেক্ষায় রয়েছে এই হতভাগ্য শিশু। 2016 সালে দিনাজপুরের পার্বতীপুরে তুলে নিয়ে ধর্ষণ করা হয় 5 বছরের এক শিশুকে। সেই পাশবিক নির্যাতনের ভয় আতঙ্ক কাটেনি শিশুটির। বয়ে বেড়াচ্ছে শারীরিক জটিলতা। তার চিকিৎসা চলছে ঢাকার জাতীয় কিডনি হাসপাতালে। খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে। সে বাচ্চার কোনো জীবনের লাইফের কোনো গ্যারান্টি নেই। ওর লাইফ তো শেষই হয়ে গেছে। এই বাচ্চাকে নিয়ে কি করবো, কোথায় যাবো? এই যে এখানে আইছি, এত টাকা পয়সা আমরা কোথায় পাবো? এই মামলার প্রধান আসামি সাইফুল ইসলাম জেল হাজতে। জামিনে আছেন অপর আসামি আফজাল হোসেন কবিরাজ। দীর্ঘদিন ঝুলেছিল মামলাটি। পরে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের 31 মার্চের মধ্যে বিচার কাজ শেষ করতে নির্দেশ দেয় হাইকোর্ট। মামলার কাজ শেষ, এখন রায়ের জন্য আছে, জাজ রায় লিখছেন। হ্যাঁ, এটা উনি আমাকে বলেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছে করোনা পরিস্থিতির কারণে এই বিলম্ব। বর্তমানে রায়ের পর্যায়ে আছে মামলাটি। মাঝে করোনা হওয়ার কারণে মানুষের স্বাভাবিক জীবনযাপন নষ্ট হয়ে যাওয়ার কারণে কার্যক্রম, আদালত এগুলি বন্ধ থাকে। পরবর্তীতে এই কার্যক্রম আবার চালু হয়। হওয়ার পরে এখন বর্তমানে মামলাটি রায়ের পর্যায়ে আছে। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে ভুক্তভোগী শিশুটি। হ্যাঁ, ওর ফাঁসি হোক। দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ দীপ্ত সংবাদে। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে কাল শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এর মধ্যে শেষ হচ্ছে সব প্রস্তুতি। করোনার কারণে এবার থাকছে না সাংস্কৃতিক আয়োজন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সারা দেশের পূজা মণ্ডপের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। বোধন ও ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে এর আনুষ্ঠানিকতা। এরই মধ্যে রাজধানীর পূজা মণ্ডপগুলোতে উদ্বোধনী ঢাকঢোলের আওয়াজ শুরু হয়ে গেছে।
রাজধানীর খামারবাড়ি পূজা মণ্ডপে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। দুর্গাপূজা, let us commit ourselves. দুর্গাপূজায় আসুন আমরা নিজেরা প্রতিশ্রুতিবদ্ধ হই, আমাদের দেশকে আরও ভালোভাবে পরিবেশন করব। যখন আমরা তা করতে পারব তখন সত্যিকার অর্থেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠবে। Automatically create the সোনার বাংলা that বঙ্গবন্ধু dreamt of. উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পূজাকে কেন্দ্র করে পাশের দেশে জঙ্গি হামলার হুমকি নিয়ে বাংলাদেশের ভয়ের কোনো কারণ নেই। বিশৃঙ্খলা রুখতে গোয়েন্দারা সতর্ক দৃষ্টি রাখছে। পার্শ্ববর্তী দেশে কি ঘটেছে সেটা আমাদের দেখার বিষয় নয়, তো আমি সেইটুকুই বলবো, কাউকে এই ধরনের দুষ্কর্ম আমরা করতে দেব না। যে কোনো উৎসব, যে কোনো অনুষ্ঠান সিকিউর করার দায়িত্ব আমাদের নিরাপত্তা বাহিনীর। এদিকে করোনা মহামারীতে ধর্মীয় রীতিনীতিকেই বেশি গুরুত্ব দেয়া হয়েছে। মণ্ডপে মণ্ডপে স্বাস্থ্যবিধি মানতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে ও ভাবগাম্ভীর্য বজায় রেখে সাত্ত্বিকভাবে এবং স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা করতে হবে। পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশ কমিশনার জানান, দুর্গোৎসব নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সব ব্যবস্থা। সাদা পোশাক, ইউনিফর্ম এবং পাশাপাশি র্যাবের বাহিনী, আমরা একটি আলাদা নিরাপত্তার একটা চাদর তৈরি করব, যাতে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কেউ ঘটাতে সাহস না পায়। এবার ঢাকায় 238টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। 15 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। তুরাগ নদে ট্রলার ডুবির 33 ঘন্টা পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে বিআইডব্লিউটি। এখনও নিখোঁজ রয়েছে 2 জন। রবিবার দুপুর 1:30টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। ঘটনাস্থলের 2 থেকে 3 কিলোমিটার দূরে নিখোঁজ মা মেয়ের সন্ধানে টহল অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এখন পর্যন্ত 4 শিশু ও 1 নারীর মরদেহ উদ্ধার হয়েছে। নিহতদের স্বজনদের অনুরোধে ঢাকা জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত প্রত্যেকের পরিবারকে ত্রাণ মন্ত্রণালয়ের তহবিল থেকে 20,000 টাকা করে দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলার আসামি মোহাম্মদ ইলিয়াস আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। রবিবার কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান জানান, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় এ পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার মোহাম্মদ ইলিয়াসকে আদালতে নেওয়া হয়। পরে সে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিনের কাছে 164 ধারায় জবানবন্দি দেন। গত 29 সেপ্টেম্বর নিজ সংগঠনের কার্যালয়ে অবস্থানকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। এই ঘটনায় 30 সেপ্টেম্বর উখিয়া থানায় মামলা করেন তার ছোট ভাই হাবিবুল্লাহ। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় 5ম দফার সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে। এ নিয়ে এ মামলায় 26 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। 4র্থ দফার শেষ দিনের অসমাপ্ত সাক্ষী বেবি বেগমের জেরার মধ্য দিয়ে রবিবার সকালে আদালতের কার্যক্রম শুরু হয়। রবিবার সাক্ষ্য দিয়েছেন সেনা সদস্য মুক্তাদির, আরিফিন, নূর মোহাম্মদ, সৈয়দ মঈন, মুন্তাসির ও আবু জাফর। এর আগে কক্সবাজার জেলা কারাগার থেকে টেকনাফের সাবেক ওসি প্রদীপ সহ মামলার 15 আসামিকে আদালতে নেওয়া হয়। গত বছরের 31 জুলাই কক্সবাজারের একটি তল্লাশি কেন্দ্রে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। দীপ্ত সংবাদে আবার নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে। স্বাগত আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। এবার দেশের বাইরের খবর। আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অর্থ ছাড় করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। কাতারের রাজধানী দোহায় দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে মুখোমুখি বৈঠকের শেষ দিন রবিবার তালেবান প্রতিনিধিরা এ আহ্বান জানান। গত 15 আগস্ট তালেবানের হাতে কাবুলের পতন ও আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করার পর দুই পক্ষের মধ্যে এটি প্রথম সরাসরি বৈঠক। আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জানিয়েছেন, তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলতে চান। বিশেষ কোনো দেশকে আনুকূল্য প্রদান ও কোনো দেশের সঙ্গে বৈরিতা চান না তারা।
ইয়েমেনের বন্দর নগরী এডেনে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত 6 জন নিহত হয়েছে। রবিবার এডেন নগরীর গভর্নর আহমেদ লামলাস ও কৃষিমন্ত্রী সালেমান সুকরাত্রির গাড়িবহরকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে হামলায় তাদের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। হামলার ঘটনায় এখনও কেউ দায় স্বীকার করেনি। সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরণে 7 জন আহত হয়েছে। এর মধ্যে 3 জন বেসামরিক নাগরিক ও একটি শিশু রয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। রাশিয়ার তাতারিস্তানে একটি বিমান বিধ্বস্ত হয়ে 16 আরোহী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে 6 জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রবিবার সকালে মেনজেলিয়ানস্ক শহরের অবতরণের সময় 2 ইঞ্জিন বিশিষ্ট স্বল্প দূরত্বে পরিবহনযোগ্য L410 মডেলের টার্বোলেট বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় বিমানটিতে 2 ক্রু সহ 20 জন প্যারাশুট জাম্পার ছিলেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে চুল্লি স্থাপন শুরু। 2023 সালে উৎপাদন শুরুর আশা। 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের দেওয়া হবে ফাইজারের টিকা। কার্যক্রম শুরু 2-1 দিনের মধ্যে। এবারও সার্চ কমিটিতে হচ্ছে ইসি পুনর্গঠন। অল্প সময়ে আইন প্রণয়ন সম্ভব নয় বলছেন আইনমন্ত্রী। হাইকোর্টের নির্দেশেও শেষ হয়নি দিনাজপুরের শিশু ধর্ষণের মামলা। চিকিৎসা নিয়ে বিপাকে পরিবার। এই ছিল এখনকার মতো। আমি মোহাম্মদ ইফতেখার বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/diptonews এই ঠিকানায়।